আমন্ত্রণ জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে দেশ সন্ধ্যায় আমরা কথা বলবো 60 দিনে 60টি পদক্ষেপ বাস্তবায়ন এই বিষয়টি নিয়ে, এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন খন্দকার মাশকুর রহমান, প্রশাসক, মাদারীপুর জেলা পরিষদ, এবং সাথে আরও আছেন আব্দুল্লাহ আল হারুন, চেয়ারম্যান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। আপনাদের দুজনকেই স্বাগত আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। আমি প্রথমে খন্দকার মাশকুর রহমান আপনার কাছ থেকেই শুনতে চাই যে যেটি আমরা শিরোনাম দিয়েছি 60 দিনে 60টি পদক্ষেপ বাস্তবায়ন। 2026-এর এপ্রিল মাসে প্রকাশিত তথ্যানুযায়ী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার 2 মাসে রাষ্ট্র সংস্কার, জনকল্যাণ ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে 60টি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে এবং নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ, উদ্যোগ। সবকিছু মিলিয়ে কি বলবেন, পর্যবেক্ষণ কি বলছে, কেমন করলো এই 2 মাসে তারেক রহমানের সরকার? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। দেখুন, 2 মাস 60 দিন একটা সরকারের জন্য যথেষ্ট নয়। তবুও ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। দীর্ঘ 17.5 বছর ফ্যাসিস্টের রেখে যাওয়া জঞ্জাল, এইটা 2 মাস 6 মাসে এই লাইনচ্যুত ট্রেনকে লাইনে উঠানো যাবে না, যথেষ্ট সময় দিতে হবে। যেমন একটা ভঙ্গু, এই একটি দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, ব্যাংক বিমা লুটপাট, দলীয় প্রশাসন, বিচার বিভাগকে দলীয়করণ, প্রতিটা সেক্টরে পুলিশকে ধ্বংস দলীয়করণ করার মাধ্যমে, বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস, অসংখ্য উদাহরণ দিতে পারি। সেটা ভঙ্গুর অর্থনীতি রাষ্ট্রের সকল সেক্টরে পছন্দ ধরেছে। সেই জায়গা থেকে বিএনপি নির্বাচনী ইশতেহার কি, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, জনগণ আমাদেরকে ভোট দিলে আমরা জনগণের জন্য কি করব এবং এইটা আমরা নির্বাচনের সময় ঘোষণা করেছি, এবং নির্বাচনের পূর্বে 31 দফা দেশ ও জাতির জন্য আমরা দিয়েছি। আমরা ক্ষমতায় গেলে, আপনারা যদি জনগণ ভোট দিয়ে ক্ষমতায় পান, আমরা এটা করব। মাননীয় প্রধানমন্ত্রী এই 60 দিনে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই প্রশাসক নিয়োগের পর উনি আমাদেরকে ডেকেছিলেন। সেখানে আরো তিনজন মন্ত্রী ছিলেন। উনি বললেন, আমি সকালে শুরু করেছি কাজ, তখন রাত 9:30। অদ্যবধি উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জনগণের কাছে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য। তারেক রহমান না হয় এত অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু তার যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা কি তার মতোই পরিশ্রম করছেন? আমি আপনার মাধ্যমে একটা সুন্দর প্রশ্ন অবতারণা করেছেন। যারা মন্ত্রী পরিষদে রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, সংসদ সদস্য কিংবা আমরা, উচিত হবে, আপনি দেখেছেন বিগত সরকারের সময় সকল মন্ত্রী কথায় কথায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, মাননীয় প্রধানমন্ত্রী তা আপনার দায়িত্ব কি? স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কি? পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কি? যার দায়িত্ব জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য অত্যন্ত নিষ্ঠা, সততার সাথে পালন করতে হবে। সততার শব্দটা এই কারণে বললাম, আওয়ামী লীগের মতো প্রাচীন পুরানো দলকে, একদম ওয়ার্ড থেকে উচ্চ পর্যায়ের নেতাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হয়, তার মধ্যে অন্যতম একটা দুর্নীতি। আজকে আপনার এখানে আসার আগে আলোচনা হচ্ছিল, বহু আওয়ামী লীগের বন্ধুদের এই 17.5 বছর অনেক টকশোতে অত্যন্ত দুঃখ করে বলেছিল যে আপনি একটু বলেন, আমরা বাসা ভাড়া দিতে পারিনি। অনেক আওয়ামী লীগের পাশাপাশি এও রয়েছে একজন পুলিশ সদস্য বা প্রধানমন্ত্রীর পিয়ন, 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক।
বরিশাল অঞ্চলে 2000 কোটি টাকা লুটপাট হয়েছে, তার কাজের কোনো ন্যূনতম কোনো নাই, দৃশ্যমান নাই, নিয়ে গেছে। এরকম যে পতন চেয়েছে, বিশ্বাস করেন অনেক আওয়ামী লীগের আমাদের বন্ধুবর বলেছে আমরা পতন চাই, আর ভাল লাগে না। আমাদেরকে ভাবতে হবে এরকম যাতে জনগণ আমাদের দলের নেতাকর্মীদের আহাজারি না শুনতে হয়। এই জন্য নিরলসভাবে অনুরোধ করব, যারা দায়িত্ব রয়েছেন সবাই মাননীয় প্রধানমন্ত্রীর উপরে দায়িত্ব দিবেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকবে। নো, যার যেটুক দায়িত্ব, রুলস অফ বিসিএস যে মন্ত্রীর, যে প্রতিমন্ত্রীর, সেটা সে পালন করবে। পাশাপাশি এটা এক্সিকিউট করবে যারা প্রশাসনের মধ্যে এখনো আমি নির্দ্বিধায় বলবো 80% ফ্যাসিস্টের প্রেতাত্মা রয়েছেন, তারা সবসময় চাবে এই সরকারকে ব্যর্থ করা, সেদিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। যে আমি আবারও আসবো আপনার কাছে, খন্দকার মাশিকুর রহমান। এ পর্যায়ে আব্দুল্লাহ আল হারুন, আপনার কাছে জানতে চাই, যেটি শিরোনাম দিয়েছিলাম 60 দিনে 60টি পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে, আপনার কি মনে হয় 2 মাসে কেমন করলো এই সরকার? ধন্যবাদ। প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি দেশ সন্ধ্যার অনুষ্ঠানের দর্শক শ্রোতাদের, এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সহযোগী আলোচক খন্দকার মাশিকুর রহমানকে। 2006 সনে বিএনপি যখন ক্ষমতা ছেড়ে দেয়, তারপরে 2007-এ অনালিবানের একটা সরকার এসেছিল, যারা বাংলাদেশের বিজনেসম্যান সহ অনেকেই গ্রেপ্তার করেছিল এবং বাংলাদেশের অর্থনীতিকে একটু স্থবির করে ফেলেছিল। তারপর 2008 সনে একটা নির্বাচন হয়, সেটা আপনারা জানেন যে এখানে একটা সূক্ষ্ম কারচুপি হয়েছিল, একটা প্রিপ্ল্যান্ড নির্বাচন হয়েছিল, যেখানে 2008 সনে আওয়ামী লীগ বিজয় অর্জন করে 2009 সনে তারা ক্ষমতা আসে। এরপরে ওরা সংবিধান পরিবর্তন করে একটা স্বৈরতান্ত্রিক সরকারের কার্যক্রম শুরু করেছিল, যেটা 15.5 বছর আন্দোলনের পরে, একটা গণঅভ্যুত্থানের পরে সরকার বাধ্য হয়েছে এবং সরকার প্রধান এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই যে 15.5 বছর একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার ছিল, এই সরকার দেশে যে অর্থনীতির অবস্থা করেছিল, আপনারা দেখেন যে একটা লুটপাটের একটা মহারাজ্য হয়েছিল বাংলাদেশে, যে লক্ষ লক্ষ কোটি ডলার বাংলাদেশ থেকে 20 দেশে পাচার হয়েছিল। গুটি কতক লোকের কাছে অর্থনীতি বন্দী হয়ে গিয়েছিল। আপনারা দেখেছেন যে এসএলএমের মতো একটা গ্রুপ 14-15টা ব্যাংকের মালিক হয়েছে। তো এরকম অর্থনৈতিক অবস্থার মধ্যে, এবং যখন একটা গণঅভ্যুত্থান হয়, নিশ্চয় অর্থনৈতিক অবস্থা এবং দেশের মানুষের অবস্থা যদি করুণ অবস্থা না হয়, তাহলে কিন্তু একটা গণঅভ্যুত্থান হয় না। কারণ মানুষ রাস্তা নেমে আসে যখন তাদের সইবার যে একটা লিমিট আছে সেইটা যখন ক্রস করে, তখন মানুষ রাস্তায় নেমে আসে, এবং মানুষ রাস্তায় নেমে এসে একটা গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। এবং সেই গণঅভ্যুত্থানের পরে আমরা যে একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিলাম, যে আমাদের এই সরকারটা নিয়ে আমাদের একটা অনেক আশা ছিল যে তারা হয়তো বাংলাদেশের যে অর্থনীতি অবস্থা এটাকে একটু রিফর্ম করতে পারবেন, কিন্তু আমরা ওনাদের কাছে অনেক বলি শুনেছি, কিন্তু কার্যক্রম বা ফল কিছু আমরা পাইনি। বরং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে, যেখানে অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা, বরং ওইটা এই যে মব সৃষ্টির মতো অন্যান্য কারণে দেখা গেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে বিয়ন্ড কন্ট্রোল হয়ে গেছে। এরপরে তো যখন নির্বাচন চাচ্ছিল বাংলাদেশের জনগণ, যারা আমরা এই যে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ এই বিএনপির যুগপত আন্দোলনে আমরা শেখ হাসিনা পদত্যাগের এক দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম, এবং গণতান্ত্রিক মানুষের অধিকার বাস্তবায়নের জন্য বা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে ছিলাম। এবং এই গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা আশা ছিল যে হয়তো খুব দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন, কিন্তু তারা না করে তারা একটা রিফর্ম করতে সংস্কারের নাম দিয়ে একটা কমিটি করেছেন, সংস্কার কমিটি, এবং দেখলাম যে সংস্কার 1 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা, সে মাস তারপরে 1 বছর লাগিয়েছে। এবং বিদেশ থেকে কিছু লোক নিয়ে এসেছে, যেটা মানুষ একটু প্রথম আশাও তো থাকলো, তাদের একটা এক্সপেকটেশন ছিল, যেহেতু তাদের নিয়ে সরকার আশাবাদী, আমাদেরও আশা ছিল যে হয়তো দেশের একটা পরিবর্তন আসবে, কিন্তু আমরা দেখলাম যে মানে লেজে গোপরে একটা অবস্থা করে ফেলেছে। এরপরে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, দেশি জনগণ, সরকার এবং বিরোধী দল, এই 3টি পক্ষের আসলে আস্থা অনাস্থা জায়গাটিকে আপনি কিভাবে দেখছেন? এখানে আস্থা অনাস্থা হচ্ছে তো অ্যাকচুয়ালি হচ্ছে সরকার যখন জনবান্ধব হয় তখন সরকারের প্রতি জনগণের একটা আস্থা থাকে।
আর বিরোধী দলও কিন্তু বিরোধী দল রাজনীতি হতে হয় মানুষের জন্য, দেশের জন্য। এখন যদি বিরোধী দল চায় যে তারা ক্ষমতা আসার যদি পরিকল্পনা নিয়ে যদি সেই আশা নিয়ে বা প্ল্যান নিয়ে যদি তারা রাজনীতি করে, তারা যদি ক্ষমতা চায়, তখন কিন্তু জনগণের আস্থা নষ্ট হয় এবং সরকারের যে একটা সহযোগিতা সেটাও নষ্ট হয়। আমরা এখন যদি বর্তমান পরিস্থিতি আমরা যদি দেখি, আমি এই যে 60 দিনের যে 60টি পদক্ষেপ তারেক রহমানের, সেটার জন্য আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই জন্যই যে উনি ক্ষমতা আসার পরপরই কিন্তু দেশের জনবান্ধব কিছু কর্মসূচি নিয়েছিল, যেগুলি রুট লেভেলের গরিব মানুষের জন্য, যেটা মধ্যবিত্তর জন্য না, একদম গরিব যারা তাদের জন্য, প্রান্তিক কৃষক, তারপরে ধরেন ফ্যামিলি কার্ড যেটা করলো, এটা যাদের ধরেন মহিলাদের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে, বা আরও যেসব পদক্ষেপ নিচ্ছে, এটা হচ্ছে উনি যে জনগণকে, উনি যে একটা বাংলাদেশে যখন এসেছিল তখন বলেছিল যে আই হ্যাভ এ প্ল্যান। তো সেটাই আমরা এখন প্রতিফলন দেখছি যে উনি মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে এবং বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখতেছি আবার যেগুলি এখন এখন যে সংসদ চলতেছে, সংসদে যে বিরোধী দল আছে তারা কিন্তু মানুষকে নিয়ে কথা বলতেছে না। মানুষের যে এখন প্রবলেম, যখন এই মুহূর্তে এখন মিডল ইস্টের যে একটা প্রবলেম হচ্ছে আমেরিকা এবং ইরানকে নিয়ে, সেই সারা পৃথিবীরই এখন মার্কেট অস্থিতিশীল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন যারা বিরোধী দল আছে তারা সংসদে গিয়ে এইসব প্রবলেম নিয়ে, মানুষের প্রবলেমগুলি তারা নিয়ে কোনো কথাবার্তা বলতেছে না। তারা শুধু সরকারকে কিভাবে বেকায়দায় ফেলে সেজন্য তারা এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট, এগুলি নিয়ে সময় কাটাচ্ছে। এগুলি অ্যাকচুয়ালি আমরা মনে করি এই যে বর্তমান পরিস্থিতিতে এগুলি অহেতুক। কারণ আপনি যদি এখন চিন্তা করেন, দেখেন যে প্রেসিডেন্টস অর্ডার যেটা হয়েছিল, ওইখানে একটা জুলাই বাস্তবায়ন পরিষদ একটা হওয়ার কথা ছিল, যেটার জন্য জামাত ইসলাম সহ বিরোধী দল তারা শপথ নিয়েছিল। এই বাস্তবায়ন পরিষদ হয়েছিল 180 দিনের জন্য। তা আমাদের প্রশ্ন হচ্ছে যে বিরোধী দল যারা এখন সংস্কার পরিষদের যে বাস্তবায়ন করতে যায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে চাইলে তারা তো অন্তপক্ষে 180 দিন অপেক্ষা করতে পারে, কিন্তু তারা সেটা অপেক্ষা না করে এখনই সরকারের উপর একটা চাপ সৃষ্টি করছে, যাতে সরকার এখানে এখন যে পৃথিবীর বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের যে আইনশৃঙ্খলা অবস্থা, তার মধ্যে আবার সরকারের এই বিরোধী দলের এই যে চাপটা অ্যাকচুয়ালি এটাকে আমি নৈতিক বলবো না, এটা একটা অনৈতিকভাবে এখন বিরোধী দল এসব চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ আব্দুল্লাহ আল হারুন। এই পর্যায়ে খন্দকার মাশিকুর রহমান, আপনার কাছে জানতে চাই যে কথাটি বললেন আব্দুল্লাহ আল হারুন সাহেব, যে আমাদের দেশের সংসদে আসলে এইসব গণভোট, জুলাই সনদ, এইসব নিয়ে এখন বেশি আলোচনা হচ্ছে, শুরু থেকে এইসব নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু হচ্ছে সংসদ তো আমরা জানি আইন প্রণয়নের জায়গা। সেই জায়গাটিতে সংসদে আসলে সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ জনগণের সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে কতটুকু আলোচনা করতে পারলো, এই বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, তবে একটি বিরতির পরে এসে জানতে চাইবো। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি 60 দিনে 60টি পদক্ষেপ বাস্তবায়ন এই বিষয়টি নিয়ে। এ পর্যায়ে খন্দকার মাশিকুর রহমান, আপনার কাছে শুনতে চাই, যেটি প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যে সংসদ তো আমরা জানি যে আইন প্রণয়নের জায়গা, তো দেশের জনগণের যে সুযোগ সুবিধা অসুবিধাগুলো রয়েছে এটি সংসদে আসলে কতখানি আলোচনা হয়, সেদিক থেকে আমাদের তারেক রহমানের সরকারের সংসদ কতখানি সফল হলো? নিঃসন্দেহে সংসদ আইন প্রণয়নের জায়গা, তবে সংসদে চলা অবস্থায় যে টাকা ব্যয় হয় জনগণের টাকায়, সংসদ হোক জনগণের সমস্যার কেন্দ্রবিন্দু, সকল সমস্যার কেন্দ্রবিন্দু। কি বলছিলেন আপনি? কি বলছিলেন? যে সংসদে কতখানি আলোচনা হয় এসব বিষয়, জনগণের সুযোগ সুবিধা অসুবিধাগুলো নিয়ে? স্বাধীনতোত্তর বাংলাদেশে এই সংসদ যে কয়দিন চলছে, আপনি দেখবেন সবচেয়ে বেশি সংসদ সদস্য, মন্ত্রী, এমপি উপস্থিতি সবচেয়ে বেশি। এটা কারণ সবচেয়ে বেশি কোনো নির্দিষ্ট এই পর্যন্ত যতগুলো সংসদ হয়েছে, 70-এর ইলেকশনে দেশ স্বাধীন হয়েছে, এবার 73 স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন, তখন 3 বছর ছিল পার্লামেন্টের মেয়াদ। সরকার প্রধান তিনি যখন অফিসে 7টায় যান তখন সবাই জিতে, উনি যখন 9টায় যান, আমি এক মন্ত্রীকে বলতেছিলাম, মহিলা মন্ত্রীকে, তারপর চেহারাটা কেমন হয়ে গেল, বলে 9:30-এর মধ্যে আমার অফিসে যেতে হয়।
ওই যে প্রধানমন্ত্রী যান, তার মানে প্রধানমন্ত্রী সংসদে দেখেন উপস্থিত থাকলে সবাই যেতে চায়। আজকে মন্ত্রণালয়ে আমি গিয়েছিলাম, দেখি সব মন্ত্রী হুড় হুড় করে চলে যাচ্ছে। এইটা এই কারণেই বললাম, রাষ্ট্রের স্টেক হোল্ডার প্রধান, সরকার প্রধান, স্টিকদের সব স্টিক। এবং আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবের মধ্যে এটা রয়েছে। এবং উনি 17 বছর বিদেশ ছিলেন, থাকতে বাধ্য হয়েছেন মাতৃভূমি ছেড়ে, প্রিয় মাতাকে এবং আত্মীয় স্বজনকে ছেড়ে। উনি এই 17 বছর পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনা, রাজনীতি নিয়ে স্টাডি করেছেন। বলে আপনি কেমনে বুঝলেন? উনি এই দলের ম্যাডামকে জেলে নেওয়ার পর এই দলের দায়িত্বভার তার উপর অর্পিত হয়েছিল। উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকতে আমাদের সাথে প্রায়শই মিটিং করতেন। আমাদের সাথে মানে এই 10টি সাংগঠনিক টিম আছে, এবং তার সেই মিটিংয়ে ওনার ডেলিভারি, রিসিপশন, আমাদের উপর নির্দেশনা, দেশ নিয়ে ভাবনা, সব কিছু মিলে আমার মনে হয়েছে। এবং সেই অভিজ্ঞতা দিয়েই উনি দেশ পরিচালনা করছেন। আর আমি 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 যেটা বলতে চাই, এই সংসদ একটি দেশের একটি শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন। এ কারণেই সরকারে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া একটি বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল রয়েছেন। পাশাপাশি আপনার কি মনে হয় সরকার এই শক্তিশালী বিরোধী দলের স্ট্রেংথ তাকে ইউজ করতে পারছে? আমি কারণ তারা সরকারের ভুল ত্রুটি ধরে দিবেন যাতে সরকার ভুল পথে পরিচিত না হয়। তবে সরকারও লক্ষ্য রাখতে হবে বিরোধী দল এবং যারা একটি বড় অংশ এই সরকারকে ব্যর্থ করতে চেষ্টা চাবে, সেদিকে সজাগ থাকতে হবে। যেমন আমি আবারও আসবো আপনার কাছে খন্দকার মাশিকুর রহমান। আমি এই পর্যায়ে একটু আব্দুল্লাহ আল হারুন আপনার কাছে জানতে চাই। অবশেষে আমরা দেখলাম যে জ্বালানি তেলের দাম বাড়াতেই হলো সরকারকে। অকটেনে 20 টাকা বাড়িয়ে 140 টাকা, পেট্রোল 19 টাকা বাড়িয়ে 115 টাকা, কেরোসিন 18 টাকা বাড়িয়ে 130 টাকা লিটার নির্ধারণ করা হলো। প্রশ্ন হলো, এই 63% চাহিদা তো ডিজেলের, এবং ডিজেল তো লাগে গণপরিবহন চালাতে, সেচ কাজে ডিজেল লাগে। ডিজেলের এই বাড়তি 15 টাকার দাম আসলে সাধারণ মানুষ কিভাবে সইবে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা গতকালকে যে মূল্য বৃদ্ধি করেছে এটা আমরা দেখেছি। আপনারা জানেন যে সরকার প্রতিদিন 200 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে এই জ্বালানি তেলের উপরে। এখন আমাদের বাংলাদেশের যে গত 15 বছরে যে একটা গড়ে উঠেছে, এই ধরেন সিন্ডিকেট, এটা যে এখন নির্মূল হয়ে গেছে তা না। আমি আজকে একটা ইনফরমেশন পেয়েছি, সেটা হলো ডিজেল যেটা 115 টাকা সেটা কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে 130 টাকা। এবং আপনারা যেখানে জ্বালানির জন্য রাখেন বিভিন্ন জায়গায় এগুলি লাগে, ওরা 130 টাকাই কিনতেছে কি এটা একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়েছে। এখন এই সিন্ডিকেটটা যেহেতু একটা গণঅভ্যুত্থান পরে এই গত 2 মাস আগে একটা সরকার গঠিত হয়েছে, এবং 15.5 বছর একটা আওয়ামী ফেসিস্ট সরকারই বাংলাদেশ শাসন করেছে। এখন বাংলাদেশের একদম নর্মে হচ্ছে কি, এই আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ আছে, সিন্ডিকেট আছে, এটাকে উপড়িয়ে ফেলতে একটু সময় লাগবে। এখন দেশের যে অর্থনৈতিক অবস্থা, আগে তো ধরেন আপনি একটা দাম ছিল, এখন তো মিডল ইস্টের এই পরিস্থিতির জন্য এখন অনেক মূল্য বৃদ্ধি পেয়েছে। সরকার, আমি মনে করি সরকার বাধ্য হয়েছে এটা করতে, এবং করাটা এখন পারফেক্ট টাইমও ছিল। কারণ যদি আরও আগে করতো, এটার একটা ব্যাড এফেক্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের ট্রেন্ড হচ্ছে যে তেলের দাম বাড়লে সঙ্গে সঙ্গে সব জিনিসের দাম বেড়ে যায়। সরকার চেষ্টা করেছে এটা না বাড়ানোর জন্য, এই জন্য যে যেহেতু গরিব যারা আছে তারাও এটা এফেক্টেড হতো, সেই জন্য সরকার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়েছে দামটা বৃদ্ধি করার জন্য। আর ডিজেলের প্রশ্ন হচ্ছে, ডিজেলের দামে স্বাভাবিকভাবে তো আপনি যেটা বললেন যে কৃষকরা ইউজ করে, গণপরিবহনে করে, কিন্তু আপনি যদি এখন মূল্য নাও বৃদ্ধি করেন, মার্কেটে কিন্তু বৃদ্ধি হয়ে গেছে, যেটা সিন্ডিকেটের মাধ্যমে হয়। তো সরকারের ওটা তো কন্ট্রোলে নাই। এখন যদি যেহেতু মূল্য বৃদ্ধি করেছে, এতে হয়তো
কম্পারেটিভলি যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা সেটা পাবে না। ধরেন এখন যেটা ডিফারেন্স আছে যে 15 টাকা বেশিতে সিন্ডিকেটরা বিক্রি করতেছে, সেটা একটু মিনিমাইজ হবে। তাতে হয়তো এই প্রফিটটা সরকারও পাবে, পাবলিকলি হয়তো কম্পারেটিভলি কম ব্যয় বৃদ্ধি পাবে বা মূল্য বৃদ্ধিটা কম হবে। অলরেডি কিন্তু এলপিজি সিলিন্ডারের দামও কিন্তু বেড়েছে। আজকে সম্ভবত 212 টাকা বেড়েছে এবং এর আগেও বেড়েছিল। মানে গত এক মাসে এলপিজি সিলিন্ডারের দাম 500-রও বেশি বাড়লো। এইভাবে যদি প্রত্যেকটা জিনিসেরই দাম আলটিমেটলি বাড়তে থাকে, তাহলে জনগণের উপরে এর প্রভাবটা কিরকম পড়বে? এখনকার পরিস্থিতির জনগণের উপর তো প্রভাব পড়বেই। আমাদের প্রত্যেকেরই যেহেতু গত গভর্নমেন্টই আর কোনো নতুন করে লাইন দেয় নাই এই গ্যাসের, তো এখন ম্যাক্সিমাম বাসা বাড়িতে আপনি এলপিজি গ্যাস ইউজ করে। এক নম্বর হচ্ছে গভর্নমেন্ট তো নিজে কোনো কূপ খনন করে নাই বা এরকম ইনিশিয়েটিভ নেয় নাই, তারা সিন্ডিকেটের জন্য ইম্পোর্টের উপর নির্ভরশীল ছিল। এবং এখন যেহেতু মিডল ইস্টে এই যে পরিস্থিতি, এটার জন্য এখন আমাদের এলপিজি ইম্পোর্ট করতে হয়। এবং আমাদের সবচেয়ে বড় হচ্ছে ইম্পোর্টের চেয়ে বড় হচ্ছে যে এখন যে সাপ্লাই লাইনটা সেটার ব্যাঘাত ঘটতেছে। তো স্বাভাবিকভাবে এখন কিনতেও বেশি হচ্ছে সাপ্লাইও কমে গেছে। তো যেহেতু এখন মুক্তবাজার অর্থনীতি, তাতে আপনার দাম তো একটু বাড়বেই। তবে আমি আশা করি যে সবকিছু পরিস্থিতি যদি একটু স্বাভাবিক, গভর্নমেন্ট হয়তো এটাকে অ্যাডজাস্ট করে নিবে। এটা তো জানেন যে একটা কমিশন আছে, এটা প্রতি মাসে একবার তারা মিটিং করে এবং এটা অ্যাডজাস্ট করে নেয়। আশা করি হয়তো যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হবে এটা অ্যাডজাস্ট করে নিবে। আসলে আগের গভর্নমেন্ট কি করলো বা 15-16 বছর ধরে কি হয়েছে সেটি না হয় আমরা তো অনেক আলোচনা করি এসব নিয়ে। এখন সরকার কি করতে পারে আমরা সেটি নিয়েও একটু আলোচনা করতে চাই। তবে আসবো একটি বিরতির পর আপনাদের দুজনের কাছে। দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি 60 দিনে 60টি পদক্ষেপ বাস্তবায়ন এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে আছেন খন্দকার মাশাকুর রহমান এবং আব্দুল্লাহ আল হারুন। এ পর্যায়ে খন্দকার মাশাকুর রহমান, আপনার কাছে শুনতে চাই যে গতকালই এক প্রেস ব্রিফিংয়ে বলা হলো যে এত কিছুর মধ্যেও সরকার তেলের দাম বাড়ায়নি, কিন্তু সেই প্রেস ব্রিফিংয়ের 4 ঘন্টার মধ্যেই তেলের দাম বাড়িয়ে দেওয়া, আসলে এটি কেমন হলো? উইং এর সাথে কি রিয়েলিটির একটা সমন্বয় থাকবে না? আপনার কি মনে হয়? দেখুন সুরভি, তারেক সাহেব নেতৃত্বে যখন সরকার পরিচয়ের দায়িত্ব অর্পিত হলো, এরপর একটা বৈশ্বিক সমস্যা পৃথিবীব্যাপী তেলের দাম আমেরিকা সহ অনেক দেশে বৃদ্ধি করেছে। বাধ্য হয়ে আমাদের করতে হয়েছে। তারপরও আপনাকে বলি, আজকে আমি যাতায়াত পথে বিভিন্ন জায়গায় আমার বাসার থেকে যেখানে আমি গিয়েছি, যতগুলো পেট্রোল আপনার লক্ষ্য করবেন, সেই বিশাল মোটরসাইকেল লাইন কম, গাড়ির লাইন কম। বলেন যদি কি বুঝাতে চান? আমি বুঝাতে চাই, যারা এই সরকারকে আনপপুলার করতে চায়, এই সরকারকে বেকায়দায় ফেলতে চায়, তারা প্রতিদিন কয়েকশো মোটরসাইকেল বিভিন্ন গ্রুপ করে, আমি গোয়েন্দারা শুনছেন বা আমি চ্যালেঞ্জ করে বলবো, তারা বিভিন্ন কয়েক হাজার মোটরসাইকেলকে বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরে ঘুরে বসে সাংবাদিকদেরকে চিৎকার করবা আর বলবা। সেটা কমে গিয়েছে আজকে, দেখবেন আপনিও যদি বাসায় ফিরবেন এটা লক্ষ্য করবেন। কি করার ছিল না বাড়িয়ে বলেন। তবে আপনাকে আমি আশ্বাস দিতে পারি, এটা পুনর্মূল্যায়ন করা হবে। উনি যেটা বলেছিলেন, অবশ্যই তেলের দাম যখন স্বাভাবিক হয়ে আসবেন এটাকে পুনর্বিবেচনা করতে হবে। কিন্তু বাংলাদেশে যখন একটা জিনিসের দাম একবার বাড়ে কমে, এই আপনার যেটা বলছেন এটার ইতিহাসে নাই, বাট এটা হবে এবার হবে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যখন আমি আসছিলাম সচিলতে বের হতে যাচ্ছিলাম 1 নম্বর গেট দিয়ে, উনি যখন ওনার গেট দিয়ে বের হচ্ছিল, আমি লক্ষ্য করেছি, আমি তো খুব কাছের থেকে অনেক সরকারকে দেখেছি, ওনার গাড়িতে ফ্ল্যাগ স্টার নাই, কোনো পতাকা নাই, সেরকম সিকিউরিটি নাই। হ্যাঁ, এটা না বিরূপ মন্তব্য করতে পারেন, শান শওকত নাই, ওনার দ্বারা সম্ভব হবে। এবং আমি এটাকে প্রমাণ করতে চাই, বাংলাদেশে একটা জিনিস বৃদ্ধি পাইলে সেটা কমে না, বাট এটা কমবে, এটা কমবে, এটা পুনর্মূল্যায়ন করা হবে। আর একটা কই, এই বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির উপরে সে দাঁড়িয়ে বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় নাই। প্রতিদিন কত টাকা ভর্তুকি দিতে হয়, এদের বিরতির সময় আমি এক্সাক্ট এটা জানি না,
প্রতি উনি বলছে কত বলেন 200 200 টাকা কোটি টাকা। প্রতিদিন। এটা কাট, এটা তো জনগণের টাকা। ঠিক আবার আছে, এইটাও জ্বালানি জনগণের সংকট টাকা। না হয়ে গেল, হ্যাঁ। কিন্তু হামের যে সংকট বা আমি স্বাস্থ্য খাতের বলি- যে দুরবস্থা, এটা নিয়ে আপনি কি বলবেন? এই যে হামের টিকা নিয়ে নানান অনিয়ম দুর্নীতির কথা আমরা সামনে আনলাম গণমাধ্যমরা, কিন্তু বিচারের মুখোমুখি আসলে করা হলো না কাউকে, এটি নিয়ে আপনি কি আপনি বলবেন? বিগত 9 সন থেকে বোধহয় হামের কোনো টিকা আমদানি করে নাই বিগত সরকার। এইটা কোন যুক্তিতে করেছে? ওনাদের কেউ নাই, টকশো তো বলতে পারতো, থাকলে পার্লামেন্টে থাকতে বলতে পারতো, এটা ক্ষতি হয়েছে। আপনারা দেখবেন বিরোধী দলের প্রধান, উনি কিন্তু ডাক্তার, উনি হামের রুগী দেখতে গিয়েছেন, উনি পেট্রোল পাবে গিয়েছেন, উনি চিকিৎসা দিতেন। টিকার বিকল্প নাই। কিছু রোগের ট্রিটমেন্ট হয় আগে, আর কিছু রোগের ট্রিটমেন্ট হয় রোগটা হওয়ার পর। হামের তো টিকা সবাই আপনার বাচ্চারা দিয়েছেন, আমি আমার বাচ্চারা দিয়েছেন। তারপর আপনার পোলিও, তারপর আপনার এই যে পক্স বলেন, কলেরা বলেন, এগুলো টিকা আগেই দিতে হয়। এই টিকা আমদানি করে নাই, কেন করলো না বিগত 20 বছরে? হ্যাঁ, এইটা। এবং এবার ডাক্তাররা বলেছেন, তারা ইতিমধ্যে গবেষণা করেছেন, এই হামটার এবার যে এইটার ভাইরাসটা একটা ভিন্ন মাত্রার হয়েছে। আমরা এত বড় একটা করোনা আমরা বৈশ্বিক আমরা ওভারকাম করেছি, আশা করি ওভারকাম করব। এবং আমি মনে করি বিরোধী দল, আপনারা শুধু বিরোধী দলের বিরোধী করেন না, এটাকে আগুন লাগছে বাতাস দিয়ে আগুন লাগাইতে চেষ্টা করেন না, তাদের মঙ্গল হবে না। জি, ধন্যবাদ। এই পর্যায়ে আব্দুল্লাহ আল হারুন, আপনার কাছে জানতে চাই যে এই যে হামের টিকা নিয়ে অনুসন্ধান, একটা মিনিট সরি, আপনার বাংলাদেশে উনি বলতেছিলেন পেট্রোল এই দাম মজুদ। আপনার পেট্রোল পাম্পগুলো মালিক কারা, কত পার্সেন্ট কারা? এরা মজুদ করেছে, এরাও চেষ্টা করেছে এই সরকারকে শুরুতেই এত হোঁচট খাওয়া, আনপপুলার করা। জনগণ মানুষ ভাবে এক, আল্লাহ করে। আমি মনে করি তারেক সাহেবের উপরে তার মা বাবার দোয়া রয়েছেন, এবং উনি এটা ওভারকাম করবেন ইনশাল্লাহ। নিশ্চয়ই আমরা আশা করতে চাই। হারুন সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে হামের টিকা নিয়ে অনুসন্ধানে বেরিয়ে এলো অনেক কিছু, নানা গাফিলতির তথ্য উঠে এলো সংবাদ মাধ্যমগুলোতে, এবং দেখা গেল যে পুরো স্বাস্থ্য খাতটাই ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে। শুধুমাত্র অর্থনীতি না, আমাদের পুরো স্বাস্থ্য খাত বলেন, প্রশাসন বলেন, সবকিছুই একটি ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এই পর্যায়ে আসলে সরকার কি করতে পারে? স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী কোনো পরিকল্পনা নিতে পারে কিনা, সেই ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি আগের দুইটার ব্যাপারে একটু সংক্ষিপ্ত একটা কথা বলি। সেটা হচ্ছে, আপনি একবার বলেছিলেন যে আমরা বিগত সরকারের কথা বলছি, আমরা কেন বর্তমান নিয়ে কথা বলছি না। অ্যাকচুয়ালি তো দেখেছেন যে 15 বছরে একটা সরকার গিয়েছে, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এবং এখন যে সরকার, এই সরকারের জাস্ট 2টা মাস পের হলো, এখনও অ্যাকচুয়ালি সমালোচনা করার মতো সময়টা এখনো পার হয়নি। এবং আমরা এক পর্যন্ত যেটা দেখেছি সবগুলি পজিটিভ আমরা ইনিশিয়েটিভ দেখেছি এই সরকার। সুতরাং অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কেউ যদি গণতন্ত্র মনে হয়, তাহলে তার অবশ্যই এখন পর্যন্ত এই পরিস্থিতিতে এই সময় এখনো মানে সমালোচনা করার সময় আসেনি, এবং কোনো ইস্যু এখনো রেজ করেনি। 2 নম্বর হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলেছিলেন যে বাংলাদেশের দ্রব্যমূল্য বাড়লে আর কমে না, এটা ট্রু। এবং এটাকে কিন্তু নজর দিয়ে এই সরকার কিন্তু এতদিন পেট্রোল বা জ্বালানি তেলের দাম বাড়ায়নি, কারণ জানে যে যদি জ্বালানি তেলের দাম বাড়ায়, এর সঙ্গে ডিম হতে শুরু করে সবকিছুর দাম বেড়ে যায়। এবং সরকার চেষ্টা করেছে, যে আমরাও তো আশাবাদী ছিলাম যে এই যে ট্রাম্প যেটা বলতেছে যে এখন যুদ্ধবিরতি হচ্ছে, ইরান বলতেছে আমরা হরমুজ প্রণালী খুলে দিব, এই যে একটা ইনডিসিশনের মধ্যে আমরা আজকে সকালে প্রতিদিন ঘুম থেকে উঠেই আগে নিউজ দেখি যে মিডল ইস্টে কি হচ্ছে। তা আমরা যে ওদের থেকে যে আশা পাচ্ছি এবং আশাহত হচ্ছি, এই জন্য সরকার হয়তো ওয়েট করেছে যে হ্যাঁ, যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে আর মূল্য বৃদ্ধি করবে না। এখন তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে সব কিছু আনসার্টেন। আগে হয়তো মনে করতাম যে 10 দিনের মধ্যে মনে হয় একটা রেজাল্ট পাবো, কিন্তু এখন সব কিছু আনসার্টেন হয়ে গেছে, যার জন্য সরকার এখন বাধ্য হয়েছে। আর হামের ব্যাপারটা হচ্ছে দুঃখজনক, সেটা হচ্ছে যে বাচ্চাদের যে প্রাদুর্ভাব হয়েছে, এটা আমাদের এখানে বাংলাদেশে হয়তো অতীতে কখনো হয় নাই। ছোট ছোট বাচ্চারা এখন পর্যন্ত প্রায় 181 জন নয় কতজন জানি মারা গিয়েছে বাচ্চা। জি, এটা দুর্ভাগ্যজনক। আর সরকারও যখন এখানে নতুন আসছে, একটা মন্ত্রী যখন দায়িত্ব নিয়েছে, তার 1 মাসের মধ্যেই বা আরও কম সময়ের মধ্যেই হামের এই প্রাদুর্ভাব শুরু হয়েছে, যেটা উনাকে বুঝে উঠতেও একটা সময় দেওয়া উচিত। তারপরেও উনি যেহেতু ডাক্তার, উনি হয়তো বোঝেন, সেই জন্য এখন দ্রুত একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে হামের টিকা দিয়েছেন, এবং এখনও মনে হয় চলতেছে।
তো আমরা আশা করতেছি যে এই যে একটা শিক্ষা হলো, ভবিষ্যতে হয়তো সরকারগুলি বা যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকবে তারা এই যে বাচ্চাদেরকে জন্ম থেকে যে টিকাগুলি দিতে হয় 5 বছর 6 বছর পর্যন্ত, কিছু টিকা আছে যেগুলি 15 বছর পর্যন্ত দিতে হয়, এগুলির ব্যাপারে খুব তারা আরো অ্যালার্ট হবেন। কারণ একটা বাচ্চাই কিন্তু একসময় বাংলাদেশের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী হবে। তাদের যদি সুস্বাস্থ্য আমরা না দিতে পারি, আমাদের বাচ্চাদের স্বাস্থ্য যদি আমরা কেয়ার না নিতে পারি, তাহলে তো আমরা ভবিষ্যৎ প্রজন্মই বানাতে পারবো না। আমরা একটা সুস্থ স্বাস্থ্য মানে সুস্বাস্থ্যের প্রজন্ম করতে পারবো না। তাই সরকার যে ইনিশিয়েটিভ নিয়েছে আমি মনে করি এটা যথেষ্ট নিয়েছে, তবে আরো অ্যালার্ট হইতে হবে, আরেকটু ক্রিয়েটিভ হইতে হবে, যেন আরো যে 8 জন, আজকেও 4 জন বাচ্চা মারা গিয়েছে, আরো 8 জনে একটা বাচ্চা না মারা যায় সে চেষ্টা সরকারকে করতে হবে। জি, ধন্যবাদ আব্দুল্লাহ আল হারুন। আমি এ পর্যায়ে খন্দকার মাশরুকুর রহমান আপনার কাছে এসে, আমাদের সময় যদিও শেষ, তারপর একটু ছোট করে জানতে চাই, আপনি নিজেই বলছিলেন যে প্রশাসন সহ নানা খাতের সমন্বয়হীনতা রয়েছে, সচিবদের মধ্যে দ্বন্দ্ব, উপদেষ্টা, মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রীর মধ্যে দূরত্ব দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে 60 দিনে আসলে দলের ভিতরে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে কতটুকু বুঝতে পারলেন? না, আপনি বলেছেন, আমি বলি নাই মন্ত্রী এমপিদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, আমি এটা যুক্ত করেছি। না হ্যাঁ, আপনি আমি বলছি বারবার, তাদেরকে সব প্রধানমন্ত্রী দিকে তাকিয়ে থাকলে হবে না, চার্জের দায়িত্ব করতে হবে। এবং বিএনপির ত্যাগী নেতা কর্মী যারা 17 বছর ফ্যাসিস্টের অত্যাচার নির্যাতন সহ্য করে দলের আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছে, তারা সজাগ রয়েছেন। আমি একটু এই তেলের দাম বাড়ে, বিগত সরকার আমি বারবার বিদ্যুতের তেলের দাম কারণ অকারণে বাড়িয়েছে, এবার তো এই বৃদ্ধি করা ছাড়া বিকল্প কি ছিল? এবং আমি আর একটা বলতে চাই, এই স্বাধীনোত্তর বাংলাদেশে যতগুলো সরকার পরিচালনা হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সেদিক থেকে ভুল ত্রুটি কোন সময় কোন আমলে কোন কাজটা ভুল হয়েছে, কোন সিদ্ধান্ত ভুল হয়েছে, সেইটা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে বিএনপি জনগণের ভাষা বোঝে, জনগণ কি চায়, এই জনগণের টাকায় সরকার চলে, জনগণের টাকায় সংসদ চলে, সেই জনগণের কল্যাণের জন্য যেটা করা দরকার আমি মনে হয় তারেক সাহেবের নেতৃত্বে বর্তমান সরকার সেটাই করবে বলে আমি আশা ব্যক্ত করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকে আমরা দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।